এই যে আওয়ামী লীগ, বিএনপি, বড় দুটি দল, তাদের নীতিটা আসলে কি? সাধারণ মানুষ মনে করে নীতি হচ্ছে ক্ষমতায় থাকা আর হলো ক্ষমতায় যাওয়া। এক্স্যাক্টলি, তাই তো। রাজনীতি কেবলই ক্ষমতার জন্য, জনগণের সাথে তার সম্পর্ক নেই বলেই সে মনে করে যে ভোটে গিয়ে আমার কি হবে, আমার তো বদলাবে না কিছু। দুই ইলেকশনে তো দেখা যাচ্ছে না সেই অর্থে সেই রকম ভোটার তো যে ওরকম আশা করা হয়েছিল সেরকম তো হয় নাই। যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, এবং নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের একটা অনীহা, অনাস্থা, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলবে বলেও ঘোষণা দিয়ে। এইটাই হচ্ছে বিএনপির রাজনীতির মূল কৌশল। এই কৌশলটার মধ্য দিয়ে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এবং এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক চাওয়াটা, সেইটা পাওয়ার জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। নাথিং এলস। তাহলে আপনি এটা মানছেন না, তাহলে মানে আপনি এটা মানছেন না যে বিএনপি যে বলে যে না আমরা তো নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলাম, মানুষ তাতেই সাড়া দিয়েছে। না, এটা আপনার তাদের রাজনৈতিক, তাদের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা দেয়া সেটা তো আদমি। এই গোলমাল হতে পারে, এই কারণে সাধারণ মানুষ ভোট দিতে যায় না, এইটা বলছেন উনি। বিএনপি আসে নাই, খুব ভালো কথা। এখানে বিএনপি কোনোখানে নেই। এই উপজেলা নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, 7ই জানুয়ারি নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কিছু হয় নাই। আপনার যে ভোটারগুলো, এটা তো আপনিই তো ছিলেন, আপনি ছিলেন, আপনার আত্মীয় ছিল, এবার স্বজনের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে, তারা ছিল, ওই সময় ডামি ছিল, তাহলে তারা কেন আসলো না? তারা তো বিএনপিকে ভোট দিতে আসবে, তারা তো বিএনপির ভোটার না, আপনারা সমর্থকরাই আছে। কেন ভোটার কম হচ্ছে? জুলাস ভাই যেটা বলছিলেন, আমাদের তো এই পরিস্থিতি আগে ছিল না। নির্বাচন মানে ছিল একটা, আমরা ছোটবেলায় দেখেছি, আমার বাবা 91 সালে নির্বাচন যখন করেছেন, আমরা দেখেছি এটা একটা আমেজ ছিল, একটা আনন্দ ছিল, মানুষের যে একটা আন্তরিকতা ছিল। হ্যাঁ, এই জিনিসগুলো ডে বাই ডে কমে এসছে। তো দুই দল যে নির্বাচনী ব্যবস্থাকে করাপ্টেড করেছে সেটা কোথাও কিন্তু তারা মানতে রাজি নন। এমনকি এরকম একটা ইনফর্মাল আলাপের মধ্যেও কোথাও আমাদের দায় আছে দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে। অবশ্যই আমাদের সবারই দায় এখানে আছে। তাহলে ধরুন আমরা তো খোলামেলা আলোচনা করছি, তাহলে ধরুন নির্বাচনী ব্যবস্থা করাপ্টেড করার ক্ষেত্রে বিএনপির দায় আছে, এটা আপনি মনে করেন? বিএনপির দায় নির্বাচন ব্যবস্থা করাপ্টেড করার ক্ষেত্রে নেই। বিএনপি তাহলে 2006 নির্বাচনটা কেন? 2006 নির্বাচনটা করা হয়েছিল 1996 এর 15 ফেব্রুয়ারি নির্বাচন। এটা করা হয়েছিল জনগণের চাওকে পূরণ করার জন্য, তত্ত্বাবধায়ক সরকারকে রিইনস্টেট করার জন্য এই নির্বাচনটা করা হয়েছিল। আমি যে প্রশ্ন তুলছি, যেখানে প্রধান উপদেষ্টা হতে হলো ইয়াজউদ্দিন আহমেদকে, ওই নির্বাচনটা কেন? এটা 2006 রাইট, আমি ওটার কথা বলছি। আমরা তো তখন একটা বড় ধরনের করাপশন করেছি, রাইট? এটা তো এখন এইটা আমাদের তো কোথাও পরিষ্কার ভাষায় ওটা ছিল যে কোনো মূল্যে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণ বিএনপির হাতে থাকতে হবে। ওইটা খুবই কোশ্চেন। আমি আলাপটা, জর্জ ভাই সরি, আমি একটু ছোট করে বলি, আমি আলাপটা যেখানে রাখতে চাই, আমি বলছি যে আমাদের প্রত্যেকের দায়টা নিতে হবে। বিএনপির পরে আপনারা এসে নির্বাচনী ব্যবস্থার যে অনেকগুলো সংস্কার করেছেন দাবি করার পরেও ব্যবস্থার প্রতি যে অন্য রাজনৈতিক দলের কোনো আস্থা তৈরি করতে পারেননি, এবং জনগণও সেখানে যে কনফিডেন্সটা নেই, বরং পারসেপশন আছে যে নির্বাচন সামহাউ ম্যানিপুলেটেড হয়। আপনার এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আমাদের বাংলাদেশের জন্য, যার জন্য আমি পার্সোনালি যেখানেই যাই এই বিষয়গুলো যখন কথা হয় তখন আমি পরিষ্কার কিছু কথা বলি। এটা আপনি যে প্রশ্ন করেছেন, এটা আপনার অন্তত 8-10 ঘন্টার সমানে আলাপ প্রয়োজন সবার সাথেই। নির্বাচন তো আপনার দেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটা পদ্ধতি মাত্র। তো রাজনীতির আরও যে সমস্ত ক্ষেত্র রয়েছে সেইগুলোর ভেতরে আপনি গলদ রাখবেন, আর শুধু নির্বাচনটা ঠিক হতে হবে এর উপরে আপনি চিল্লাচিল্লি করবেন, তাহলে জীবনেও এই ব্যবস্থা ঠিক হবে না, যতক্ষণ না আপনি বাকি গলদটা ঠিক করছেন। এখন আপনি যদি বলেন বাকি গলদটা কোথায় আছে, এই দেশের জন্মের সময় 23টা বছর আগে যখন জাতির পিতা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন, এই দেশের এই ভূখণ্ডের প্রত্যেকটা প্রান্তে উনি গিয়েছেন, প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দনকে উনি স্পর্শ করেছেন। 72-এ সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানের প্রত্যেকটা পরতে পরতে উনি যেই 23 বছর মানুষের হৃদয়ের স্পন্দনকে ধারণ করেছিলেন, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন প্রত্যেকটা পরতে পরতে সংবিধানে ছিল। 75 পরবর্তী সময়ে জিয়াউর রহমান সাহেব যখন একাই সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেলেন, তখন উনি সামরিক আদেশ বলে সংবিধান সংশোধন করেছিলেন। কোন গণ আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এটা হয়েছিল? ফার্স্ট কোশ্চেন এখানে ধরে।
আপনার ধর্মনিরপেক্ষতা উনি যেই দিন বাদ দিয়েছেন সেই দিনই এই দেশের রাজনীতিতে মূল গলদটা সৃষ্টি হয়েছে। এইখান থেকে আপনি ধারাবাহিকভাবে আসতে থাকেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে এরশাদ সাহেব সেটা টানা কন্টিনিউ করলেন। এই 23-24 বছরের ভেতরে বাংলাদেশে অন্তত 7টা জেনারেশন এরকম একটা ভ্রান্তিকর ভাবনা চিন্তার ভিতরে বড় হয়ে উঠেছে। আপনি এদেশের মুক্তিযুদ্ধ মানবেন না, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র মানবেন না, জাতির পিতা মানবেন না, জয় বাংলা মানবেন না, আবার বলবেন যে আমার গলদটা ঠিক করতে হবে। আপনি এই দেশের জন্মস্থানটাকে ঠিক রাখেন, ওই জায়গাটা ঠিক রাখেন, তারপরে বাকি গলদগুলো আমি আপাকে বলছি আপনি ওই জায়গাতে স্টিক থাকেন, বাকি গলদগুলো আপনি। জর্জ ভাই, আমি একটু বলি, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে অবদান এটা অনস্বীকার্য। এটা যারা স্বীকার করবে না এটা ভুল করবে। হি ওয়াজ দ্য গ্রেট লিডার, এটা আমরা সবাই স্বীকার করি, জানিও। কিন্তু এটা আপনাকে ওই যে গলদ যেখানে শুরু করেন না, এখান থেকে শুরু করেন। মুক্তিযুদ্ধ উনি একলা করেননি, বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণ মুক্তিযুদ্ধ করে কিন্তু দেশটাকে স্বাধীন করেছে। আপনাদেরকে এটা স্বীকার করতে হবে। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে উনি ছাড়া আর কেউ কিন্তু নেই। ওনার আশেপাশে যারা ছিলেন আমরা কাউকে কিন্তু দেখি না। আপনি 7টা জেনারেশনের কথা বলছেন, আজকে 15 বছরের জেনারেশন বেরিয়েছে, তারা একমাত্র বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই নামগুলো ছাড়ার কোনো নাম, তাজউদ্দিনের নাম জানে কিনা, শহীদ সোহরাওয়ার্দীর কথা জানে। আমি একটু শেষ করি, আমি ভুলে যাব, তারপর আপনি বলেন। আমি একটা কথা যোগ করি। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি একটা ছোট্ট প্রবন্ধ লেখেন, সেখানে বঙ্গবন্ধুর কথা লিখতে হবে। আমি বললাম আপনি একটা প্যারাগ্রাফ লেখেন, মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্যারাগ্রাফ লেখেন, সেখানেও জাতির পিতা শেখ মুজিবুর রহমান, আপনি একটা লাইন লেখেন মুক্তিযুদ্ধ নিয়ে। তো তারপরেও যখন বিভিন্নভাবে ব্যাখ্যাটা আসে যে উনি একাই মুক্তিযুদ্ধ করেছেন কিনা, হি ওয়াজ দ্য ফেস, তার নামের উপরে যুদ্ধ হয়েছে। অতএব তাকে জাতির পিতার সেই সম্মানটা দিয়ে বাকি সবাই যদি একত্রিত হয়, কেউ অসম্মানিত হয় না। আপনি যখন তাকে অসম্মানিত করবেন, পুরো মুক্তিযুদ্ধকে অসম্মানিত করা হবে। যার যার জায়গার রেসপেক্ট দিতে হবে, ওই জায়গাটা আপনি ঠিক করেন। বাকি এই যে ছোটখাটো গলদ এমনিতে ঠিক। আচ্ছা বলেন, এই সমাধান সূত্র সাথে আপনি একমত কিনা? আমি বলছি তো, বাংলাদেশটা আজকে স্বাধীন হয়েছে কারো একক প্রচেষ্টায় না। বিএনপি ওই সময় ছিল না, কিন্তু বিএনপিতে এখন যারা আছেন, বিএনপি দলটা তো ওই সময় ছিল না, প্রত্যেকে সম্মুখ সারির মুক্তিযোদ্ধা ছিলেন। এখানে আপনি যদি খুঁজে দেখেন তাহলে আওয়ামী লীগে কতগুলো মুক্তিযুদ্ধ পাবেন এবং বিএনপিতে কতগুলো মুক্তিযোদ্ধা পাবেন, আপনি এটা ট্যালি করে দেখতে পারেন। একবার বলা হয়েছিল যে বিএনপিতেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেশি, এরকম এক্স্যাক্টলি সেটা আছে। তাহলে এই প্রশ্নের জবাব দেন, সেই বিএনপি স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয় কেন? 1996-এ এই স্বাধীনতা বিরোধী যাদেরকে বলা হচ্ছে তাদের সাথে লিয়াজো করেই কিন্তু আওয়ামী লীগ কিন্তু সরকার গঠন করেছিল, তাদের সাথে বসেছে। রাজনৈতিকভাবে যখন আপনি রাজনৈতিক একটা কালচার থাকে রাজনীতির, আপনার রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকে, আপনি যখন নিয়ে বসবেন তখন সেটা মুক্তিযুদ্ধের বাইরের চেতনা হবে না, আর আপনার ওখানে ওয়াশিং মেশিনে ধুয়ে মুছে আসবে, এটা তো ঠিক না। আপনি বলছেন মুক্তিযুদ্ধের চেতনা, আপনি বলে দিচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা কি, সেটা তো মুক্তিযুদ্ধের চেতনা হবে না। আপনি বলে দিচ্ছেন কি মুক্তিযুদ্ধ, সেটা তো মুক্তিযুদ্ধ হবে না। এটা তো ডেফিনেশন আছে। আজকে সব ঠিক করে দিচ্ছেন আপনারা। আপনার যে নীতি আছে সেই নীতির বাইরে যেই যাবে সেই হচ্ছে রাজাকার। আপনি যেটা বলছেন সেই কথার সাথে যার মিল না হবে, হয় সে গুম হবে, নাহলে তাকে ক্রসফায়ারের শিকার হতে হবে। সো দিস ইজ দ্য কালচার রাইট নাও। এখন আরেকটা কথা আমি বলি, স্ট্রংলি অপোজিশন দিচ্ছি যে আমাদের বাইরে যে যাবে সে রাজাকার না। আমি শেষ করে নি। সো বিষয়টা হচ্ছে যে ইয়েস, আই এগ্রি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হি ইজ ওয়ান অফ দ্য ফিগার, যেটাকে অস্বীকার করা যাবে না। সিমিলারলি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একটা ফিগার যিনি 2-3টা বছরে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিয়ে গিয়েছিলেন। তার রেখে যাওয়া, তার গেঁথে যাওয়া বহু স্ট্রাকচার নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ চলছে। এটাকেও আপনাদেরকে স্বীকার করতে হবে, এবং এই জিনিসগুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত স্বীকার না করব আসলে কিন্তু আমরা গলদ থেকেই যাবে।